রাজনীতির মাঠে আলোচনায় ফেব্রুয়ারি, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তাপ। যে অন্যায়গুলো করেছে তারা, সেগুলো সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই কেন? আত্মশুদ্ধির জায়গা থেকে, মূল্যায়নের জায়গায় তাদের অনুশোচনা নাই কেন? তো যখন নেতা পর্যায়ে রেষারেষি হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যন্ত এফেক্ট করছে। ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না সরকার। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই ৩১ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। আওয়ামী নির্যাতনের প্রতিশোধই হলো ৩১ দফা বাস্তবায়ন, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অর্থনৈতিক অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের পরামর্শ সিপিডির। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া ব্যাংক খাতের সংস্কার সম্ভব নয়। অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে, এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। শেখ হাসিনা কন্যা পুতুলের দুর্নীতির খোঁজে অভিযান। সরকারি প্রকল্প বাগিয়ে নেয়া সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি দুদক। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ হবে ঢাকার মূল এজেন্ডা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে দিল্লিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মহা বিপর্যয়। পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত অন্তত ৭০ জন। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারি মাসে মাঠের রাজনীতিতে আবারও উত্তাপের আভাস। নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা বিষয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর রাজপথে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে ফের রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার শঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা। যদিও তারা বলছেন, পরিস্থিতি কতটা কঠিন হতে পারে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ দক্ষতার উপর। সজল দাসের প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে রাজনৈতিক পট পরিবর্তন। এরপর থেকেই সংস্কার আর নির্বাচন ইস্যুতে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। নির্বাচন আয়োজন কিংবা রাষ্ট্র সংস্কার ইস্যুতে এতদিন কথার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও এবার মাঠের কর্মসূচিতে সরব হওয়ার আভাস মিলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সহায়তার কথা জানিয়ে আসছিল বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যাপারেও অনড় দলটি। এবার সুষ্ঠু নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নানা কর্মসূচি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। অন্যদিকে নির্বাচনের দাবি থাকলেও দল গোছানোর পথেই বেশি মনোযোগী জামায়াতে ইসলামী। আর দীর্ঘ ৫ মাসের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারিতে রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, দেশের রাজনীতিতে কি আবারও সংঘাত তৈরির শঙ্কা তৈরি হচ্ছে? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি স্বাভাবিক প্রক্রিয়া হলেও অস্থিরতা ছড়ালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে দলগুলো। যে অন্যায়গুলো করেছে তারা, সেগুলো সম্পর্কে তাদের কোনো বক্তব্য নাই কেন? আত্মশুদ্ধির জায়গা থেকে, মূল্যায়নের জায়গায় তাদের অনুশোচনা নাই কেন? সেই মূল্যায়ন ছাড়া যদি তারা রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, আমার মনে হয় না যে এটা কোনো কাজে আসবে। নেতা পর্যায়ে রেষারেষি হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যন্ত এফেক্ট করছে। এবং সেখানে যে কিন্তু মারামারি, অস্থিরতা, যেটা হচ্ছে যে ভয় করছে সবাই যে তাহলে ফেব্রুয়ারি মাস কেমন যাবে। নিজেদের অবস্থান জানান দিতে আওয়ামী লীগের কর্মসূচি স্বাভাবিকভাবেই দেখছেন বিশ্লেষকরা। যদিও হঠাৎই হরতাল অবরোধের মতো কার্যক্রম সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগকে আরো প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন তারা। এটা একটা পুরনো দল, এই দল হচ্ছে অবশ্যই ট্রাই করবে তারা এখনো টিকে আছে সেটা জানান দেওয়ার জন্য। ফলে এই ধরনের কর্মসূচি তারা দিতেই পারে। তৃণমূল পর্যায়ে তাদের যে শক্তি, তাদের যে জনপ্রিয়তা, তাদের যে অবস্থা, সেই জায়গা থেকে
তারা কিন্তু একটা কামড় দেওয়ার চেষ্টা করবে। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারাও চেষ্টা করবে এই হরতাল অবরোধ যা ডেকেছে, যেসব কর্মসূচি দিয়েছে, যদি সেগুলোতে কোনো রকম সহিংসতার সম্ভাবনা থাকে তাহলে সেটা তারা খুবই শক্ত হস্তে দমন করার চেষ্টা করবে। অস্থিরতা এড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে আলোচনার কথাও বলছেন বিশ্লেষকরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করেই আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হবে। যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরো বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরো 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026 এর মধ্যে হতে পারে। তার আগে যেটা খুবই প্রয়োজন বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম। সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আওয়ামী নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। জনগণের আস্থা অর্জন করে নিশ্চিত করতে চায় ইতিবাচক রাজনীতি। রাষ্ট্র কাঠামো মেরামতের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান, কেবল দলের ভিতরে নয়, ঐক্য ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের মধ্যে। তার প্রত্যাশা, আগামীতে বিএনপির নেতৃত্বেই ভালো কিছু পাবে বাংলাদেশের মানুষ। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। বিএনপির দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষকরা দিনভর 31 দফা নিয়ে নেতাকর্মীদের নানা পরামর্শ দেন। আমাদের উপস্থিত সকলের যারা উপস্থিত ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কারো উপর প্রতিশোধ না নিয়ে 31 দফার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করতে দেশে বিদেশে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, তার যে যুগপৎ আন্দোলনের যেই দলগুলো তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ঘোষিত 31 দফা মানুষের কাছে জনপ্রিয় করতে নেতাকর্মীদের মন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তারেক রহমান। জ্ঞানী গুণী ব্যক্তির সাইফুল ইসলাম, নিউজ 24। অর্থনীতি ও বিনিয়োগের অনিশ্চয়তা কাটাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, এমনটা মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়। সংস্থাটি আরও বলছে, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও ব্যবসা বাণিজ্যে গতি ফেরেনি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় জনজীবনেও ফেরেনি স্বস্তি।
রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নির্ভরতা, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কর্মসংস্থানের অভাবে বেশ কয়েক বছর ধরে ধুঁকছে দেশের অর্থনীতি। জুলাই বিপ্লবে পট পরিবর্তন হলেও ব্যবসা বাণিজ্যে আসেনি গতি। অন্তর্বর্তী সরকারের 6 মাস পরও জনজীবনে আসেনি স্বস্তি। বাংলাদেশ অর্থনীতি 2024-25 সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই 2025 সালে 3.7% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে 17% উপরে ছিল। সিপিডি বলছে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণ খেলাপের পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে 2.7% বেশি। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার করা সম্ভব নয়। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি। জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন? তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়, তাই দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দেন গবেষকরা। এতে অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে সিপিডি। তোমার অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে। এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির পেছনে থাকা প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তার প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডি, সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় সংস্থাটি। এদিকে এদিন অবৈধ উপায় ও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও এমপি সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিয়ে সুন্দর আগামী গড়ি। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে দুর্নীতি করেছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। প্রভাব খাটিয়ে উপঢৌকন প্রকল্প বাগিয়ে নেয়া এবং রাজস্ব ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গত 26 জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় বুধবার ধানমন্ডি 32 ও সুধা সদনে প্রতিষ্ঠানটির 2টি ঠিকানায় অভিযান চালায় সংস্থাটি। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে দুদকের অভিযান পরিচালনাকারী দল সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। জেল রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে, আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়, সে প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়। আশেপাশের ভবনগুলোর নিরাপত্তা রক্ষীদের দাবি 5 আগস্টের আগে এখানে পুতুলের আনাগোনা থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর আর কাউকে দেখা যায়নি। এখানে ওনার নিয়ে মাঝে মাঝে আসা যাওয়া থাকতো এবং ওই বাড়িতে মনে থাকতো। তবে এরকম একটা ফাউন্ডেশন নামে একটা অফিস ছিল, সেটা আমরা জানতাম। 5 তারিখে গন্ডগোলের পর থেকে এই ভবনটা তালা মারা। এদিকে এদিন 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া শম্ভুর 16টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি এবং তার স্ত্রীর 60টি ব্যাংক হিসাবে প্রায় 8.5 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আরও একটি মামলার সিদ্ধান্ত দুদকের। সাবেক সংসদ সদস্য সরকারের দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করায় একটি মামলার অনুমোদন হয়েছে। অন্যদিকে উত্তরা ফাইন্যান্স লিমিটেড থেকে অবৈধভাবে বেঙ্গল গ্যাস লিমিটেডের নামে প্রায় 3 কোটি এবং কাজী এনার্জি রিসোর্সের নামে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দেশের স্বার্থে ভারতকে এক চুলো ছাড় নয়, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ। এসব এজেন্ডা নিয়ে দিল্লিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক
পর্যায়ের বৈঠক। বুধবার এই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বিগত সরকার যেসব অসম চুক্তি করেছে সেসব বাতিল করার বিষয়েও বৈঠকে প্রাধান্য পাবে। 5 আগস্ট আওয়ামী সরকারের পতন শেষে শেখ হাসিনার ভারতে আশ্রয়, এরপর অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নানা ইস্যুতে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে দ্বন্দ্ব শুরু, যা রূপ নেয় রাজনৈতিক, কূটনৈতিক এবং সবশেষে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনায়। সম্প্রতি বিএসএফ এর সীমানার বাইরে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে আরও। সীমান্ত উত্তেজনার শুরু থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, আগের সরকারের সময় অসম চুক্তির কারণেই এমন আচরণ করতে পারছে ভারত। এবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনায় অগ্রাধিকার পাবে এসব চুক্তি বাতিলের বিষয়। আস্থা বৃদ্ধি খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিং এ সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে হবে এই বৈঠক। এতে বিজিবির প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আলোচনা হবে অভিন্ন নদী পানি বন্টন নিয়েও। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিষয়টিও উঠে আসবে বৈঠকে। বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। এই পানি চুক্তি বাস্তবায়ন কিভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে। ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে। বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে কোনো ছাড় নয় ভারতকে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ভারতের সাথে আলোচনা জিরো টলারেন্স থাকবে বলেন বিজিবি মহাপরিচালক। এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে করবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে এখনও ইমেজ সংকটে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকালে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নে প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। যখন দুর্নীতি দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। বিভিন্ন ক্ষেত্রে আমরা এসব দিকে এগোবো যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। নগর খাতে সুশাসন নিশ্চিত করতে টেকসই নগর পরিকল্পনা উন্নয়নের পাশাপাশি সারা দেশে সুষম নগর উন্নয়ন জরুরি। এজন্য সরকার গৃহীত নীতিগুলোর বাস্তবায়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে অনুষ্ঠিত খসড়া জাতীয় নগর নীতি 2025 শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হু ইউন জুং এবং ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং চাঁদপুরের বেশ কিছু এলাকা ঝুঁকিতে রয়েছে। Urbanisation has been accompanied by rapid environmental degradation, and we are starting to understand how vulnerable major cities to climate impacts such as flooding and heat waves, particularly here in Bangladesh. So I'm really proud that the UK, as we heard earlier, has been able to work on urban planning and poverty reduction with the UNDP. জুলাই অভ্যুত্থানে শহীদ 5 সাংবাদিক পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া 1 কোটি টাকার চেক হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। বুধবার জুলাই শহীদ সম্মাননা 2025 উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুদানের এই চেক তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। জুলাই অভ্যুত্থানে যখন সারা দেশ উত্তাল, একের পর এক শহীদ হচ্ছেন ছাত্র জনতা, তখন অভ্যুত্থানের সবশেষ সংবাদ দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল সংবাদকর্মীরা।
এ সময় পুলিশের গুলিতে নিহত হন অকুতোভয় 5 সাংবাদিক। অতীতের মতো এবারও নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ 5 সাংবাদিকের পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়। ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ 5 সাংবাদিকের পরিবারের জন্য 1 কোটি টাকার সহায়তা ঘোষণা দেন গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বুধবার কালের কণ্ঠের পক্ষ থেকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তার চেক তুলে দেওয়া হয় শহীদ পরিবারের সদস্যদের হাতে। এই সামান্য অর্থ এ সময় নিহতদের পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপকে, আহ্বান জানান সব সময় এভাবে পাশে থাকার। ভালো কাজের জন্য, দেশ সেবার জন্য আপনারা যদি আমাকে আপনাদের পাশে কোনো কাজের সঙ্গে রাখেন, আমি অন্তত পক্ষে খুশি হব। এই যে কিছুদিন আগে সে 1 কোটি টাকা আমাদের আর্সেনাল ফ্যামিলিকে দিল, আমার পিতা মেয়ের এবং অন্যান্য বাচ্চাদের পৌঁছলো অনেক সহজ হয়ে গেল। মানবতা শিক্ষক হিসেবে বলছে চাঁদ সাত হিসেবে আমাদের এই পাশে দাঁড়িয়েছে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গণমাধ্যমের উপর চালানো নির্যাতনের উল্লেখ করে সংবাদকর্মীদের আপোষহীনভাবে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের একটা বৃহৎ অংশ সেই সময় আপোষকামী সাংবাদিকতা শুরু করে হয়তোবা নিজ ইচ্ছে করেছেন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অথবা চাপে পড়ে করেছেন, বা সেটা করা হয়েছে। বাট একটি সময়ে আমরা দেখেছি অনেক সাংবাদিকদের সাহস করে লেখার জন্য, প্রতিবাদ করার জন্য, সেখানে হত্যাকাণ্ডগুলো, নির্যাতন, নিপীড়ন তুলে ধরার জন্য। আজকের যে 5 শহীদ সাংবাদিককে আমরা এখানে সম্মান জানাচ্ছি, তাদের পরিবারকে। এই 5 জন সাংবাদিক ছিলেন অসীম সাহসী সাংবাদিক। বসুন্ধরা গ্রুপ সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে বলেও জানান তিনি। আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। জুবার সানি, নিউজ 24, ঢাকা। বিদেশে অবস্থানরত 106 বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র জাল করার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটরকে আটক করা হয়েছে। তাদের বরখাস্ত করার পাশাপাশি মামলাও করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব কথা জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানান, প্রতিজনের কাছ থেকে গড়ে 1 লাখ টাকা করে নেওয়া হয়েছে। এনআইডি সংশ্লিষ্ট কর্মকর্তারা সবসময় সঠিক আচরণ করতে পারেননি, তবে এখন থেকে ভালো আচরণ করবেন বলেন মহাপরিচালক। মিরপুর বিআরটিএতে যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের 7 জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তদন্তের মধ্য দিয়ে এসব দালালকে চিহ্নিত করে হাতে নাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত 1 আসামিকে মুচলেকা, 1 জনকে 7 দিনের ও বাকি 5 জনকে 6 মাসের কারাদণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, দালাল নির্মূলে এই অভিযান চলমান থাকবে। সেবা খাত দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করলেও গেল 1 দশকে প্রবৃদ্ধি কমেছে উৎপাদনশীল খাতে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি 2024-এর প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এবারের সুমারির আওতায় আনা হয়েছে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডে যুক্ত প্রতিটি খানা। জরিপ বলছে এসব খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে 77%। এবার সুমারির আওতায় ছিল প্রায় 1,18,88,000 আর্থিক প্রতিষ্ঠান। প্রতিবেদন বলছে 1 দশকের ব্যবধানে দেশের উৎপাদনশীল খাতে কমেছে প্রবৃদ্ধি। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে নিহত বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। অমৃত স্নান করার হুড়োহুড়িতে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমে বুধবার ভোরে এই ঘটনা ঘটে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকেই। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুণ্যার্থীরা নদীর তীরে জড়ো হতে শুরু করেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষে বাধ্যবাধকতা থাকায় গঙ্গা তীরে ব্যাপক ভিড় ছিল। নদীর তীরে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। পাশাপাশি কাপড়, কম্বল এবং ব্যাকপ্যাক সহ মানুষের জিনিসপত্রের ছিল ছড়াছড়ি। ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। এ কারণে এত ভিড় ছিল। এই ঘটনার পর পুলিশ কর্মকর্তারা মেগা ফোনের মাধ্যমে হিন্দু তীর্থযাত্রীদের স্নানের জন্য দূরে থাকার অনুরোধ করছিলেন। এরপরও তীর্থস্থলে ভিড় জমাতে থাকে সবাই। তবে বিপুল সংখ্যক মানুষ ব্যারিকেড ও ব্যারাক ডিঙ্গিয়ে পালানোর চেষ্টা করে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া 6 সপ্তাহব্যাপী বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ বুধবার ছিল পবিত্র দিন। এই ধর্মীয় স্নানের প্রধান আকর্ষণ হলো হাজার হাজার হিন্দু তপস্বী বিশাল মিছিলে অংশ নিয়ে সঙ্গমের জলে স্নান করতে আসেন। হিন্দুরা বিশ্বাস করে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী 3টি নদীর সঙ্গমস্থলে স্নান করলে তাদের অতীতের পাপ থেকে শুদ্ধি হয় এবং পুনর্জন্ম প্রক্রিয়ার অবসান ঘটে। ভারতীয় কর্তৃপক্ষ এই উৎসবকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে ঘোষণা করেছে। প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা হয় এবং এতে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি পুণ্যার্থী জড়ো হন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।